তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 7 পেপারের শেষ মুহূর্তের সাজেশান, মক টেস্টের প্রশ্নপত্র এবং 4টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। তাহলে প্রথমেই তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবং সাজেশানে এই যে PYQ লেখা আছে এর মানে কি, গত বছর অর্থাৎ 5th সেমিস্টারে এই একই সিলেবাসের ওপরে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্নগুলো কিন্তু এইভাবে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ধরো যে প্রশ্নটা 20 নম্বরে এসে গিয়েছে গতবারে, সেগুলো আর 20 নম্বরে আসার সম্ভাবনা নেই, সেগুলো 10 নম্বরে আসলেও আসতে পারে। এটা প্রথমেই বুঝিয়ে দিলাম যে কেন এটা লেখা আছে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করছি। দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো, আর এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? তারপরে দেখো, জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে দেখো, তারপরে আছে কি, তারপরে আছে দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট, ইটালির ঐক্য সাধনে মাৎসিনি ও গ্যারিবল্ডি ক্যাভুর এদের ভূমিকা। এবং এই যে প্রশ্নটা আছে এটা তো পরীক্ষায় আসছেই, এবং এটা যে কোনো দুজনের ভূমিকাও দিতে পারে, ঠিক আছে, বা এদের দুজনের ভূমিকা দিল, এইভাবে যাদের হোক দুজনের ভূমিকা দিতে পারে। তারপর হচ্ছে 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট হচ্ছে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এবারে আছে কি, এবার আছে 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো, 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয় আলোচনা করো। নেক্সট, ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল। তারপরে প্রশ্ন কি আছে দেখো, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন। দেখো এখানে যে প্রশ্নগুলো স্টার্ট দেওয়া আছে, অর্থাৎ প্রথম 10টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, তারপরে এই প্রশ্নটাও একটু দেখতে পারো যে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক পুনর্গঠন কর্মসূচি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল, আলোচনা করো। তারপর 1815 থেকে 1848 সালের মধ্যে ইউরোপে রক্ষণশীল শক্তি ও বিপ্লবী আন্দোলনের চরিত্র আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে টিকা। প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? এখানে বলি 5 নম্বরের যে PYQ কোয়েশ্চেন আছে এগুলো তোমরা এই যে 5 নম্বরে দেখো, কোড নেপোলিয়নটা এখানে গতবারে এসেছে, তাও দেওয়া হয়েছে, এটা কম গুরুত্বপূর্ণ তবে দেওয়া হয়েছে, আবারও আসতে পারে সেই কারণে, ঠিক আছে। তারপর দেখো, প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল। তারপর ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব। নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তারপরে দেখো, মিউনিক চুক্তি সম্পর্কে টিকা। জার্মানির ঐক্যে জোলভেরাইনের ভূমিকা। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র এর তাৎপর্য কী ছিল। নয়া অর্থনৈতিক নীতি বা NEP কি। এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কয়েকটা প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। দেখো এগুলো স্ক্রল করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমাদের মডেল প্রশ্নপত্র। এবার তোমরা অনেকেই বলতে চাইছিলে যে আমাদের এমন কয়েকটি প্রশ্ন বলে দিন যেগুলো পরীক্ষায় আসতেই পারে। দেখো কোয়েশ্চেন পেপার তো আমি তৈরি করছি না, তবে বিগত বছরের অভিজ্ঞতা নিরিখে তোমাদের বলতে পারি তোমাদের সিলেবাসের মধ্যে থেকে এই মক টেস্টে যে প্রশ্নগুলো তোলা হয়েছে এগুলোই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা হলেই 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে 5 নম্বরের প্রশ্ন রেখেছি, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব।
জার্মানির ঐক্যে জোলভিরাইনের ভূমিকা, নয়া অর্থনৈতিক নীতি, মিউনিক চুক্তি সম্পর্কে টিকা, ভিয়েনা সম্মেলনের 3টি নীতি, এমস টেলিগ্রাম সম্পর্কে টিকা। তারপরে আছে 20 নম্বরের প্রশ্ন যে 1789 ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা। ঠিক আছে, তারপর ভার্সাই সন্ধির শর্তাবলী, এই চুক্তি কি ইউরোপে শান্তি স্থাপনে সক্ষম ছিল? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ, আরও দুটো প্রশ্নের উত্তর আজকে পাবে। ঠিক আছে, তারপর দেখো 1929 থেকে 33 সালে মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য। তারপরে 1933 থেকে 39 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন, আর এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? তারপরে বিভাগ গ, যেখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসে, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি ও ক্যাভুরের ভূমিকা, জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা, ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবারে আছে দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট, তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্রটা আছে, দেখে নিতে পারো তোমরা। এবার গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেখো। প্রথম প্রশ্ন যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকাটাই প্রথমে ইন্ট্রোডাকশানটা দেখো, যে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। দীর্ঘদিনের স্বৈরাচারী রাজতন্ত্র, সমাজতান্ত্রিক শোষণ এবং অর্থনৈতিক দেউলিয়াপনা এই বিপ্লবের মূল ভিত্তি রচনা করেছিল। ফরাসি দার্শনিকদের ভূমিকা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এক দীর্ঘস্থায়ী বিতর্ক রয়েছে। দার্শনিকরা প্রত্যক্ষভাবে কোনো বিপ্লবের ডাক দেননি, কিন্তু তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে ফ্রান্সে পুরাতনতন্ত্রের জরাজীর্ণ রূপটি সাধারণ মানুষের সামনে উন্মোচন করেছিল। মানুষের মনে যে অসন্তোষ আগে থেকেই পুঞ্জীভূত ছিল, দার্শনিকরা তাকে যুক্তির আধারে সাজিয়ে একটি আদর্শগত রূপ দিয়েছিল। এবার আছে মন্তেস্কুর ভূমিকা, দেখতে পাচ্ছ যে মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারী রূপের তীব্র সমালোচনা করেন। তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের আইন, বিচার ও শাসন বিভাগের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে জোরালো সওয়াল করেন। এছাড়াও তার পার্সিয়ান লেটার গ্রন্থে ফরাসি সমাজের ত্রুটিগুলি ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরে, যা মধ্যবিত্ত সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ভালো অ্যান্সার, এইভাবে গুছিয়ে লিখলে কেন নাম্বার পাবে না, অনেক ভালো নম্বর পাবে। এবার হচ্ছে ভলতেয়ার ছিলেন যুক্তিবাদী এবং ফরাসি সমাজের তীব্র সমালোচক। তিনি তার তীক্ষ্ণ লেখনির মাধ্যমে ক্যাথলিক গির্জার দুর্নীতি, কুসংস্কার, ধর্মান্ধতা, অসহিষ্ণুতার মুখোশ খুলে দেন। গির্জার দুর্নীতি বোঝাতে গিয়ে তিনি বলতেন, এই কুখ্যাত বস্তুটিকে ধ্বংস করো। ভলতেয়ার যদি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন এবং গণতান্ত্রিক বিপ্লব চাননি, তিনি তার স্বাধীন চিন্তাধারা ফরাসিদের মন থেকে গির্জা ও রাজতন্ত্রের প্রতি অন্ধভক্তি দূর করেছিল। তারপর হচ্ছে রুসো আছে, তারপরে হচ্ছে ডিডেরো, ঠিক আছে, ডালিমবার্ট, বিশ্বকোষ গোষ্ঠীর ভূমিকা। এইভাবে দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ উত্তরগুলো ভালো করে দেখে নাও। দেখো, এবার উপসংহার দিয়ে শেষ করা হচ্ছে। তারপর ভার্সাই সন্ধির শর্তাবলী দেখতে পাচ্ছ, ভার্সাই সন্ধির শর্তাবলী দেখো, এটা হচ্ছে ভার্সাই সন্ধির শর্তাবলী। দেখো, ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত ছিল, সামরিক শর্ত ছিল, ঠিক আছে, আর্থিক শর্ত বা যুদ্ধপরাধ, ঠিক আছে। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের গুছিয়ে লিখতে হবে। আর আজকে তোমাদের জন্য একটি সুখবর আছে যে শেষ মুহূর্তে এই 4টি প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে। কিভাবে পাবে? তোমাদের দেখবে এই ভিডিও যেটা দেখছো তোমরা, এর টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পাবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করো, সেখানে তোমরা এর পিডিএফটা কিন্তু ফ্রিতে পাচ্ছ, সেখানে ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। এই প্রশ্নটা দেখো, ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি, ক্যাভুরো, এই প্রশ্নটা তো আসবেই। মাৎসিনির ভূমিকা দেখতে পাচ্ছ, এটা মাৎসিনির ভূমিকা। তারপর হচ্ছে ক্যাভুরোর ভূমিকা, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাভুরোর ভূমিকা। তারপরে হচ্ছে মাৎসিনি, আর গ্যারিবল্ডিটা কোথায় গেল? এ দেখো, মাৎসিনি আছে, ঠিক আছে, মাৎসিনি। খ হচ্ছে ক্যাভুরো, আর গ হচ্ছে গ্যারিবল্ডি, এই যে গ, গ্যারিবল্ডির ভূমিকা। তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা আছে।